সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 বর্তমানে মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে বৃষ রাশিতে এবং এখানে 15 মে 2025 সাল পর্যন্ত অবস্থান করবে। দেবগুরুর এই রাশি পরিবর্তনে তুলা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এবং কোন উপাচার করলে এই সময় গুরুদেবের শুভ ফলে আরও বৃদ্ধি করা যাবে। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। বর্তমানে তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকার গুরুর মহাদশা অথবা গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি এই বৃষ রাশিতে 3টি নক্ষত্রে অবস্থান করবে: সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র, চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি 1 মে বৃষ রাশিতে প্রবেশ করবে, কিন্তু তার আগে 16 এপ্রিল দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। এরপর 13 জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্র। এরপরে 20 আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্রে। তার সাথে অক্টোবরের 9 তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে এবং 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। এরপর 2025 সালের ফেব্রুয়ারির 4 তারিখ দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। তার সাথে 10 এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে। এবং 15 মে 2025 সালে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে, তখন মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। ভবন, ভূমি, বাহন, সন্তান, বুদ্ধি, বিদ্যা, জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুই কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছে। যদি জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতক যথেষ্ট জ্ঞানী হয় এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা খুব বেশি হয়। জ্যোতিষশাস্ত্রের সবথেকে শুভ গ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টিতেই রয়েছে অমৃতধারা। যেই স্থানে বসে সেই স্থানের তো ফল বৃদ্ধি করে, তার সাথে যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানের কিন্তু শুভ ফলে বৃদ্ধি করে দেয়। তো যাই হোক, এবার সূর্যদেবের নক্ষত্র যে কৃত্তিকা নক্ষত্র, এই কৃত্তিকা নক্ষত্রের সম্পর্কে আপনাদের সামনে কিছু তুলে ধরি। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর 3য় নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র 26.1 মেষ রাশি থেকে 10 ডিগ্রি বৃষ রাশি পর্যন্ত হয় এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেব, এর প্রভাব কিন্তু এই নক্ষত্রের উপর পড়ে। এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্য এবং নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি। কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ মেষ রাশিতে পড়ে এবং বাকি 3টি চরণ পড়ে বৃষ রাশিতে। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের কিন্তু একটা চিহ্ন কিংবা সিম্বল থাকে, সেটা হচ্ছে ধারালো চাকু। এই রকম ধার কৃত্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এই সমস্ত জাতক নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে না, বরঞ্চ নিজেদের মধ্যে কিসে অভাব রয়েছে সেই জিনিসটা শুনতেই চায় এবং তার সংশোধন করে এগিয়ে যেতে চায়। নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চায়। কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত করতে থাকে। যেহেতু বিশ্বরাশির প্রভাব এই রাশির উপর পড়ে, যার জন্য এরা যতক্ষণ পর্যন্ত একটা কাজ না শেষ করছে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড কাজে এরা হাত দিতে চায় না। এরা নিজেদের ঊর্জা একটি কাজের উপরই কেন্দ্রবদ্ধ করতে চায় যতক্ষণ কাজটি শেষ না হয়। কৃত্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়ে থাকে, কারণ এরা নিজেদের কথা জনসাধারণের সম্মুখে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয় এবং এরা অনুশাসনের মধ্যেই চলতে পছন্দ করে এবং সামনের ব্যক্তির কাছ থেকেও কিন্তু এই জিনিসটা আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ শেষ করতে হবে। এরা রিসার্চ জাতীয় জিনিসের উপর কাজ করতে খুব ভালোবাসে। ফ্যাশন ডিজাইনার, শল্য চিকিৎসক এই সমস্ত কাজে এরা খুব উন্নতি করে এবং পারদর্শী হয়। তো এটাই হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের গুণ, ভালো দিক খারাপ দিক সবই তুললাম। এবার বলবো যে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি এই তুলা রাশির ক্ষেত্রে কীরকম ফলটা দিবে। তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন 3য় ঘর এবং 6ষ্ঠ ঘরের অধিপতি হয়ে গোচর সম্পন্ন করবে 8ম ঘরে, যেটা বৃষ রাশি। তুলা রাশির ক্ষেত্রে সবার প্রথম দেবগুরু দ্বারা নির্মিত হয়েছে বিপরীত রাজ্য। তুলা রাশির অধিপতি শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে নৈসর্গিক শত্রুতা, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই বৃষ রাশিতে অবস্থান করছে। আর এই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি ফল দেবে সেটা হচ্ছে ততষ্টের ফল দেবে, অর্থাৎ
যেরকম পরিস্থিতি সেরকম রেজাল্ট, না ভালো না খারাপ। কিন্তু দেবগুরু বৃহস্পতি যে 3টা নক্ষত্রে গোচর সম্পন্ন করবে সেটা হচ্ছে সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র, চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র। অতএব সূর্য, চন্দ্র, মঙ্গল এই 3টি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতির মিত্র গ্রহ। তাই অষ্টম ঘরে দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলা রাশির জন্য। তবে যেহেতু ষষ্ঠপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, অবস্থানের ফলে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তুলা রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি, আর এই সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্রে দেবগুরুর অবস্থান করছে অষ্টম ঘরে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃতধারা, আর এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘর, যেটা কন্যা রাশি, এবং এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। তো কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন কেতু সম্পূর্ণভাবে দেবগুরুর আয়ত্তে চলে আসবে, অর্থাৎ কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। ফলে এই সময় যারা কোর্ট কেস মোকদ্দমার সমস্যায় জড়িত ছিলেন সেই সমস্যার কিন্তু যথেষ্ট সমাধান এই সময় হবে। তার সাথে যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত আছেন কিংবা কোনো গোপন বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট অগ্রগতি হবে। এই সময় কিন্তু ভালো গুরুদেবের সন্ধান পাওয়া যাবে যারা গুরুর সন্ধান করছেন। আবার যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা শল্য চিকিৎসক কাটাছেঁড়ার কাজে জড়িত রয়েছেন, যারা মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন, যারা গবেষণার কাজে জড়িত রয়েছেন তাদের কাছে কিন্তু যথেষ্ট উন্নতি হবে এই সময়, এবং সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি হবে। তবে বিশেষ করে মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, তাও আবার কৃত্তিকা নক্ষত্রে, সূর্যদেবের নক্ষত্রে। এইখানটাতে কোনো রকম ভৌতিক সুখের জন্য গোপন কাজে জড়িত হবেন না, যেটা সমাজের সামনে আপনি তুলে ধরতে পারবেন না। এরকম কাজে যদি জড়িত হন তাহলে কিন্তু এই অষ্টম ঘরে গুরুদেবের অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু বাজে পরিণামই নিয়ে আসবে। এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে রাশির দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়ার ফলে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের মুখের বাণী খুব মিষ্ট হবে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে, এবং তার সাথে শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক ভালো হবে। এই সময় জাতক পৈতৃক সম্পত্তি লাভ করবে, এছাড়া শ্বশুরবাড়ি থেকেও যথেষ্ট হেল্প পাবে। গুরুদেবের এই অষ্টম ঘরে অবস্থান করে জাতকের কিন্তু আয়ু বৃদ্ধি হবে, অর্থাৎ আয়ুবর্ধক হবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আয়ু বৃদ্ধির কাজ করবে। এই অবস্থাতে যদি কোনো অসুখ বিসুখও হয় তার কিন্তু নিরাময় হওয়ার পথও কিন্তু পাবে এই সময় জাতক। যারা এই সময় কাজের জন্য চেষ্টা করছেন তাদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা কম্পিটিশনে পরীক্ষা দিচ্ছেন কর্মক্ষেত্রে, সেটা প্রাইভেট সেক্টর হোক কিংবা সরকারি সেক্টর, তাতে কিন্তু সুযোগ যথেষ্ট রয়েছে, কারণ ষষ্ঠপতি হয়ে অষ্টম ঘরে বসেছে, তাও আবার একাদশ ঘরের অধিপতি সূর্যদেবের নক্ষত্রে। অর্থাৎ এখানে কিন্তু লাভ জিনিসটাই দেখাচ্ছে যে আপনি ভাবতেও পারবেন না যে এই কাজটা সাকসেস হবে, এরকম একটা কিন্তু যোগ তৈরি হয়েছে গুরুদেবের দ্বারা। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর, যেটা হচ্ছে মকর রাশি, আর এই দৃষ্টি পড়ার দরুন বাড়িতে সুখ শান্তি যথেষ্ট ফিরে আসবে। মায়ের সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে। মা যদি অসুস্থ থাকে তাহলে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে। বন্ধুবান্ধবদের সঙ্গ পাবেন, সমাজে মান সম্মান এগুলো বৃদ্ধি পাবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন এই সময় কিন্তু যথেষ্ট লাভবান তারা হবে। এই সময় ছোট ভাই বোনদের সাথেও সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে। যারা সেলসের কাজে রয়েছেন, যারা মিডিয়ার কাজে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে, তাদের কাজে কিন্তু যথেষ্ট ব্যস্ততা বাড়বে, এবং কর্মসূত্রে বাইরেও যেতে হতে পারে, এবং সেটা লাভবানই হবে। মোট কথা দেবগুরু বৃহস্পতির এই কৃত্তিকা নক্ষত্রের গোচর তুলা রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই গোচরের সুফল পেতে হলে তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই বাড়িতে ঘিয়ের প্রদীপ দিবেন, তার সাথে সম্ভব যদি হয় বাড়িতে সত্যনারায়ণ শ্রীহরি বিষ্ণুর পূজা দিবেন, এবং প্রত্যেক দিন কেশরের টিকা ব্যবহার করবেন, হলুদের গিট সাথে রাখবেন, এবং যারা গুরু দীক্ষা এখনও পর্যন্ত নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা নেবেন, আর যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা কিন্তু গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন। তাহলে এই গুরুদেবের এই গোচর তুলা রাশির জন্য আরও শ্রেষ্ঠ গোচর হয়ে যাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।